এয়ার ট্রানজিট এয়ারলাইন্স ফ্লাইট 236 টরন্টো থেকে লিপসন যাচ্ছিল তখন মধ্যরাতের সময় এবং বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে ৩৯,০০০ ফুট উচ্চতায় ভ্রমণ করছিল। ফ্লাইটটি ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক এবং এতে অস্বাভাবিক কিছুই ছিল না, কিন্তু বিমানে এমন কিছু হয়েছিল যা কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি পাল্টে দিতে চলেছে। এখানে বলে রাখি যে আটলান্টিক মহাসাগরের ওপরে ৩৯,০০০ ফুট উচ্চতায় থেকেও ভূমি দেখা যায় না, যেখানে ক্যাপ্টেন হঠাৎ জানতে পারলেন জাহাজের জ্বালানি শেষ হতে চলেছে। উভয় পাইলটদের জন্য এটি একটি অত্যন্ত ভীতিকর পরিস্থিতি ছিল, কারণ আটলান্টিক মহাসাগরের ওপরে গিয়ে জ্বালানি ফুরিয়ে যাওয়ার অর্থ কেবল মৃত্যু। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনারা এমন এক ঘটনার সম্মুখীন হতে চলেছেন যা দেখলে এবং শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই ঘটনাটি ঘটেছিল 23শে আগস্ট 2001 সালে টরন্টো পিয়ারসন বিমানবন্দরে। টরন্টো থেকে লিপসন যাওয়ার জন্য এয়ার ট্রানজিট এয়ারলাইন্সের এয়ারবাস A330 ফ্লাইটের জন্য প্রস্তুত করা হয়েছিল। এটি 7 ঘন্টার একটি বিরতিহীন ফ্লাইট হতে চলেছে এবং সেজন্য এটিতে 48 মেট্রিক টন জ্বালানি রাখা হয়েছিল এবং সব প্রস্তুতির পরে বোর্ডিং প্রক্রিয়া শুরু হয়েছিল। এ সময় স্থানীয় সময় অনুযায়ী রাত 9:30। ফ্লাইট 236-এ 293 জন যাত্রী এবং 2 জন পাইলট সহ 13 জন ক্রু সদস্য ছিলেন। 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিশে ছিলেন, যার 16,000 ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল। ফার্স্ট অফিসার ছিলেন একজন 28 বছর বয়সী ডার্ক ডিজেগার এবং তার 5,000 ঘন্টার বেশি অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 400 ঘন্টা এই এয়ারবাস A330 ফ্লাই করেছে। বিমানটির কথা বলতে গেলে এটি ছিল সে সময় রাষ্ট্রীয় এয়ারবাসের A33 মডেলের বিমান, যেটির বয়স ছিল মাত্র 2 বছর। সামগ্রিকভাবে পাইলটের অভিজ্ঞতার কোনো অভাব ছিল না বা বিমানে কোনো ধরনের ত্রুটি ছিল না। সমস্ত ফ্লাইট চেক অফ শেষ করার পরে পাইলটরা ফ্লাইট 236 রানওয়েতে নিয়ে যান এবং এটিসির অনুমতি নিয়ে বিমানটি টেক অফ করেন। উড্ডয়নের পর পাইলট আটলান্টিক মহাসাগর পেরিয়ে লিপসনের দিকে বিমানটিকে চালান। কিছুক্ষণের মধ্যে বিমানটি তার ৩৯,০০০ ফুট উচ্চতায় পৌঁছে গেল। সাধারণত এত দীর্ঘ ফ্লাইটে পাইলটদের খুব বেশি কাজ করতে হয় না, কারণ বেশিরভাগ কাজই অটো পাইলট সিস্টেম দ্বারা সম্পন্ন হয়। পাইলটরা শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কন্ট্রোল টাওয়ারকে তাদের অবস্থান এবং আপডেট সম্পর্কে অবহিত রাখেন। ফ্লাইট 236 উড্ডয়নের পর 4 ঘন্টা কেটে গেছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক চলছিল এবং রাত হয়ে যাওয়ায় যাত্রীদের কেবিনের বেশিরভাগ মানুষ ঘুমোচ্ছিল। বিমানটি আটলান্টিক মহাসাগরের ঠিক কেন্দ্রে পৌঁছেছিল এবং এই মুহূর্তে বিমানটির একটি সমস্যা দেখা দেয়। কানাডিয়ান সময় অনুযায়ী রাত 1টায় পাইলট বিমানের 2 নম্বর ইঞ্জিনে অর্থাৎ ডান ইঞ্জিনে একটি অস্বাভাবিক রিডিং লক্ষ্য করেন। ইঞ্জিনে তেলের চাপ বেশি হচ্ছিল, তেলের পরিমাণ কম ছিল এবং তেলের তাপমাত্রাও কম হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। এই ধরনের ত্রুটি পাইলট তার ক্যারিয়ারে প্রথম দেখছিলেন। তিনি অবিলম্বে ফ্লাইট ম্যানুয়াল খুললেন এবং এই অদ্ভুত ত্রুটি সম্পর্কে জানার জন্য চেষ্টা করছিলেন। সাধারণত যখন বিমান চালু থাকে তখন সময়ের সাথে সাথে তেলের তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু এখানে এটি নিম্ন তাপমাত্রার ইঙ্গিত দিচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। সেখানে তারা ফ্লাইট ম্যানুয়ালটিতে এই ত্রুটির কোনো তথ্য খুঁজে পাননি। পাইলট কানাডায় এয়ার ট্রানজিটের রক্ষণাবেক্ষণ ইউনিটের সাথে যোগাযোগ করেন এবং তাদের ত্রুটি সম্পর্কে সতর্ক করেন। দুর্ভাগ্যবশত এমনকি রক্ষণাবেক্ষণ ইউনিটও তারা এই ত্রুটি সম্পর্কে জানতেন না। তারা পাইলটকে বলছিলেন যে এই ত্রুটি পর্যবেক্ষণ করতে, কিছুক্ষণ পর আবার তারা তার সাথে যোগাযোগ করবে। বিমানের ডান ইঞ্জিনে ত্রুটিপূর্ণ তেল রিডিং দেখা গেলেও বিমানে কোনো ধরনের সমস্যা ছিল না। পাইলটরা এই ভেবে শান্ত হন যে হয়তো কিছু ত্রুটিপূর্ণ সেন্সর ভুল তেল রিডিং দিচ্ছে, কিন্তু আধা ঘন্টা পর ক্যাপ্টেনের সামনে আরেকটি উপদেশমূলক বার্তা প্রদর্শিত হয়। এই বার্তাটি তেলের সাথে সম্পর্কিত নয়, বরং জ্বালানির সাথে সম্পর্কিত ছিল। বাণিজ্যিক এয়ারলাইন্সের জ্বালানি তাদের ইঞ্জিনে সমানভাবে বিতরণ করা হয় এবং এটি লক্ষ্য করা গেছে যে ফ্লাইট 236-এ বাম দিকের তুলনায় ডান পাখায় জ্বালানির পরিমাণ কম ছিল। সাধারণত এই সমস্যাটিও তেমন গুরুতর নয়, কারণ এই সমস্যাটি ফ্লাইটের সময় ঠিক করা যেতে পারে। সমস্যা সমাধানের জন্য ক্যাপ্টেন ক্রসফিল্ড ভালভটি খুলে দেয় এবং জ্বালানি বাম উইং থেকে ডান উইংয়ে যাওয়া শুরু করে এবং 1 মিনিটের মধ্যে আবার উভয় পাখায় জ্বালানির পরিমাণ সমান হয়ে গিয়েছিল এবং তার ঠিক 10 মিনিটের মধ্যে ক্যাপ্টেন আবার কম জ্বালানির সিগন্যাল দেখতে পান।
এটি এমন একটি সমস্যা ছিল যে কোনো পাইলট এর মুখোমুখি হতে চাইবে না, তাও আবার যাত্রী ভর্তি বিমানে। পাইলট লক্ষ্য করছেন যে ডান উইংয়ে জ্বালানি আবার কমে গেছে এবং এখন উভয় উইং একত্রিত করার পরেও লিপসনে পৌঁছানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই। এবার ব্যাপারটা গুরুতর হয়ে গেল। আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্লেনটিকে ডাইভার্ট করার জন্য কোনো বিকল্প ছিল না। বাস্তবে তাদের কাছে একটি বিকল্প ছিল এবং তা হলো এজোর্স আইল্যান্ড। এই আইল্যান্ডে কাইসেইরা নামে একটি বিমানবন্দর ছিল। ক্যাপ্টেন প্রথম সুযোগে সান্টা মারিয়া এটিসির সাথে যোগাযোগ করেন এবং তাদের জানান যে তিনি জ্বালানি সংকটের কারণে এই বিমানবন্দরে অবতরণ করতে চাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত পাইলট নিশ্চিত নন যে তিনি এই বিমানবন্দরে পৌঁছাতে পারবেন নাকি তাকে সমুদ্রে নামতে হবে। এ সময় বিমানে 60 টন অর্থাৎ প্রায় 7000 কেজি জ্বালানি অবশিষ্ট ছিল। এটি শুনতে হয়তো অনেকটা, কিন্তু বাস্তবে এটি একটি A330 এর জ্বালানি ক্ষমতার মাত্র 6% ছিল এবং সেটিও খুব দ্রুত হ্রাস পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন জ্বালানি কম হচ্ছিল? এই সময়েও কি একটি ত্রুটিপূর্ণ সেন্সর ভুল রিডিং দিচ্ছিল, নাকি আসলেই জ্বালানির ঘাটতি ছিল? জ্বালানির ঘাটতি শুধুমাত্র একটি ক্ষেত্রেই হতে পারে, যে কোথাও থেকে জ্বালানি লিক হচ্ছে। এটি নিশ্চিত করার জন্য ক্যাপ্টেন ফ্লাইট ক্রুদের উইং এর ট্রেলিং এজ অর্থাৎ উইং এর পেছনের দিকে নজর রাখার নির্দেশ দেন। যদি জ্বালানি লিক হয় তাহলে অবশ্যই সেখান থেকে কিছু ইঙ্গিত পাওয়া যাবে, কিন্তু অন্ধকারের কারণে এমন কোনো ইঙ্গিত পাননি ক্রুরা। এখন অবস্থা এমন ছিল যে প্রতি 5 মিনিটে 1 টন জ্বালানি নিঃশেষ হয়ে যাচ্ছিল। এটা ক্যাপ্টেনের কাছে খুব স্পষ্ট হয়ে গেল যে কোথাও থেকে অবশ্যই জ্বালানি লিক হচ্ছে। তার কাছে এখন মাত্র 25 মিনিটের জ্বালানি অবশিষ্ট ছিল, যার কারণে বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। এ সময় ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার রক্ষণাবেক্ষণ ইউনিট এবং এটিসির সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন। রক্ষণাবেক্ষণ ইউনিট জ্বালানির লিকেজ নিশ্চিত করতে ক্যাপ্টেনকে জাহাজটিকে 39,000 ফিট থেকে 20,000 ফিটে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু ক্যাপ্টেন তা করতে রাজি হননি, কারণ পাইলট বিশ্বাস করেছিলেন যে জ্বালানি লিকেজ নিশ্চিত হয়ে গেলেও বিমানটিকে আবার উপরে নিয়ে যাওয়া সম্ভব হবে না এবং এখনও 39,000 ফিট উচ্চতায় গ্লাইডিং করার বিকল্প রয়েছে। বিমানের ডান ইঞ্জিনে আগুন লাগলে পরবর্তী কয়েক মিনিটের মধ্যে সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এবং এই ঘটনার পরে বিমানে বিশৃঙ্খলা দেখা দিল এবং ভয়ের মেঘে ঢেকে গেল যাত্রীদের শান্তি, যারা তখনও শান্তিতে ঘুমাচ্ছিল। বিমানে এখন 4.5 টন জ্বালানি এবং মাত্র একটি ইঞ্জিন অবশিষ্ট ছিল। এই একটি ইঞ্জিনে জাহাজটিকে ক্রুজ করা সম্ভব ছিল না এবং এখন ধীরে ধীরে উচ্চতা কমতে শুরু করে। অন্যদিকে বিমানবন্দরে জরুরি অবস্থা ছিল। ফায়ার ট্রাক এবং ইমার্জেন্সি কর্মীরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি শুরু করে। যেখানে বিমানটি তখনও টর্সেরা বিমানবন্দর থেকে 240 কিলোমিটার দূরে। বিমানে এখন মাত্র 600 কেজি জ্বালানি অবশিষ্ট ছিল। এরই মধ্যে যা আশঙ্কা ছিল তাই হয়েছে। বিমানের বাম ইঞ্জিন পুড়ে যায় এবং এখন ফ্লাইট 236 ইঞ্জিন ছাড়াই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে গ্লাইডিং শুরু করে, যেখানে ক্যাপ্টেনের 20,000 ফুট উপরে জাহাজ না নামানোর সিদ্ধান্ত একেবারেই সঠিক বলে প্রমাণিত হয়েছে। উভয় ইঞ্জিন বন্ধ থাকায় বিমানের ভেতরে অন্ধকার নেমে যায়, কারণ ইঞ্জিন বন্ধ থাকার কারণে বিমানের বৈদ্যুতিক ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। সৌভাগ্যবশত জাহাজের অটোমেটিক টারবাইন বেরিয়ে আসে, যেটি বাতাসের গতি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, যা শুধুমাত্র ককপিটের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চলতে পারে। এখন শুধু বিমানবন্দর 120 কিলোমিটার দূরে ছিল। জাহাজটি 30,000 ফুট নিচে নেমে এসেছিল এবং ক্যাপ্টেনকে শুধুমাত্র গ্লাইডিং করে এই দূরত্ব অতিক্রম করতে হয়েছিল। যাত্রী কেবিনে অন্ধকার এবং পিন ড্রপ নীরবতায় একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। এমন নীরবতা যা সম্ভবত কোনো বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছিল। সবচেয়ে খারাপ অবস্থা ছিল যে প্লেনটি বিমানবন্দরে পৌঁছতে না পারলে সমুদ্রেই নামতে হবে। এ কারণে বিমান ক্রুরা যাত্রীদের পানিতে নেওয়ার জন্য প্রস্তুত করছিলেন। সাগরে অবতরণ সব দিক থেকেই বিপজ্জনক, কারণ যাত্রীরা আঘাত থেকে বেঁচে গেলেও তারা পানিতে ডুবে যেতে পারে এবং পানিতে ডুবে থাকলে ঠান্ডা পানির কারণে হাইপোথার্মিয়ায় মারা যেতে পারে। সাধারণত ইঞ্জিন ছাড়া যাত্রীবাহী বিমান চালানো খুবই কঠিন। সবকিছু বিমানের পিছনের নিয়ন্ত্রণের উপর নির্ভর করে, যা পাইলট স্টিক দিয়ে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করছিলেন। জাহাজের উচ্চতা মিনিটে 2000 ফুটে নামছিল, অর্থাৎ পরবর্তী 15 মিনিটের মধ্যে জাহাজটি বিমানবন্দরে না হয় সমুদ্রে পৌঁছে যাবে।
বিমানের দূরত্ব যখন বিমানবন্দর থেকে মাত্র 15 কিলোমিটার, তখন এর উচ্চতা ছিল 13,000 ফুট এবং সাধারণত এই দূরত্বে উচ্চতা রাখতে হয় 3,000 ফুট। এখন যদি পাইলট নোজ ড্রাইভ করে তার উচ্চতা কমিয়ে দেন, তাহলে বিমানের গতি খুব দ্রুত হয়ে যাবে এবং এই অবস্থায় ক্র্যাশ ল্যান্ডিং এর সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই পাইলট জাহাজটিকে একইভাবে 360 ডিগ্রি ঘুরিয়েছেন। যখন এই রাউন্ডটি শেষ হয়েছিল, তখন বিমানবন্দর থেকে দূরত্ব একই ছিল এবং উচ্চতা নেমে গিয়েছিল 5,000 ফুটে। এই উচ্চতা এখনো বেশি ছিল, তবে এত বেশি নয় যে আবারও 360 ডিগ্রি ইনস্টল করা যেতে পারে। এই কারণেই পাইলট প্লেনটিকে রানওয়ের সাথে সামঞ্জস্য রেখেছিলেন এবং এটিকে এস টার্ন করেছিলেন। এস টার্নের কারণে রানওয়ে থেকে বিমানবন্দরের দূরত্ব বেড়ে যায়, যার ফলে উচ্চতা কমানোর পর্যাপ্ত সময় পেয়েছেন। স্বাভাবিক অবস্থায় অবতরণের সময় স্ল্যাবগুলি খোলা থাকে, যা ড্র্যাগ তৈরি করে এবং ইঞ্জিনের থ্রাস্ট বাড়ায়, যার ফলে প্লেনের নাক ওপরে উঠে যায় এবং ফ্লাইট 236-এ থ্রাস্ট ছিল না। এ কারণেই এই অবতরণটি স্বাভাবিক অবতরণ থেকে একেবারেই আলাদা এবং খুব বিপজ্জনক ছিল। পাইলটের কাছে মাত্র একটি সুযোগ ছিল, সেটি হলো করো না হলে মরো। অবশেষে প্লেনটি বিকট শব্দে রানওয়েতে আঘাত হানে এবং 12টির মধ্যে 8টি টায়ার ফেটে যায়। প্লেন থামাতে কিছুটা অসুবিধা হলেও শেষ পর্যন্ত স্কিডিং বন্ধ হয়ে যায়। বিমানটি থামার সাথে সাথে এর ল্যান্ডিং গিয়ারে আগুন ছড়িয়ে পড়ে, যা বিমানবন্দরের ক্রুরা দ্রুত নিয়ন্ত্রণে আনে। ফ্লাইট 236 ছিল বিমান চলাচলের ইতিহাসে প্রথম এবং শেষ যাত্রীবাহী বিমান, যা ইঞ্জিন ছাড়াই দীর্ঘতম ফ্লাইটের রেকর্ডটি ধরে রেখেছে। ডান ইঞ্জিনে জ্বালানি ফুটো হওয়ার প্রসঙ্গে যখন তদন্ত করা হয়েছিল, তখন দেখা গেছে যে টরেন্টোতে টেক অফের আগে রক্ষণাবেক্ষণকারী ক্রুরা ইঞ্জিনের একটি অংশ পরিবর্তন করেছিলেন, কিন্তু এই অংশটি অন্য বিমানের ছিল। লুজ ফিটিং এর কারণে এটিতে কম্পন সৃষ্টি করেছিল, যা কাছাকাছি জ্বালানি লাইনকে ব্লাস্ট করেছিল। এই ঘটনার পরেই এয়ারবাসে একটি নতুন সিস্টেম ইনস্টল করেছিল, যাতে ভবিষ্যতে পাইলট জ্বালানির লিকেজও শনাক্ত করতে পারে। 1 বছর পরে ক্যাপ্টেন পিশে এবং ফার্স্ট অফিসার ডার্ক ডিজেগার এয়ারবাস A330-কে ডেড স্টিক ল্যান্ডিং করার জন্য সুপিরিয়র এয়ারম্যানশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হন। এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।